আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত স্বাগতম আমার ভাই ও বোন যারা প্রথম মিনিট থেকেই ক্লাসে জয়েন করেছেন। আসলে আপনারাই শিখার দাবিদার। এখান থেকে শিখার অধিকারটা আপনারাই রাখেন। যারা এত গুরুত্ব সহকারে ক্লাসে অ্যাটেন্ড করেন এবং আপনাদের জন্যই মূলত আমি এই ক্লাসেসগুলো নিচ্ছি এখানে। আমার ইউটিউব ভিডিওস, আমার ওয়েবসাইটের সকল ক্লাস শুধুমাত্র আপনাদের জন্যই, যারা গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখেন, যাদের কাছে ক্লাসটি গুরুত্বপূর্ণ। আমার স্যার বলে, যার ক্ষুধা লাগে তাকে খাওয়াও, তার কাছে খাবারটা ভালো লাগবে। তো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা এত রাতেও এখন অপেক্ষা করেছিলেন যে ক্লাসের জন্য, এবং প্রথম মিনিট থেকে আপনারা ক্লাসে জয়েন করেছেন। আমাদের আজকের ক্লাসটা খুব শর্টকাট একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, বাট এই সামান্য একটা ক্লাস, জাস্ট আজকের একটা ক্লাস আপনার 10 নম্বর পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক চলে আসে। এবং এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তাই আজকের ক্লাসটা সামান্য জাস্ট একটা ক্লাস আপনাকে 10 নম্বর পেতে হেল্প করতে পারে। সো এই ক্লাসটার মধ্যে গুরুত্বপূর্ণ খুব কম ক্লাসে, যেটা একটা ক্লাস করলে 10 নম্বর পেতে পারি। তাই আজকের ক্লাসটার প্রতিটা মুহূর্ত মনোযোগ দিয়ে শুনবেন, যাতে এই সামান্য একটা সময় দিয়ে, মাত্র 10টা মিনিট, 1 ঘন্টার মতো একটা সময় দিয়ে আপনারা 10 মার্ক পেতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করুক। আর যাতে এখান থেকে অঙ্ক আসে এবং সহজে আমরা দিতে পারি। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব সহজে ক্লাসটা নিতে পারি, এবং যেমন চিন্তা করেছি তেমন ভাবে যাতে আপনাদেরকে ডেসক্রাইব করতে পারি। এইখানে স্ক্রিনের মধ্যে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন। লেখাটা হচ্ছে ফ্যাক্টরিং। অনেকে হয়তো ভাববেন যে এটা কি কোনো ফ্যাক্টরি নিয়ে আলোচনা হচ্ছে নাকি, কোনো ফ্যাক্টরি দিবেন নাকি ভাই। আসলে ব্যাপারটা এমন না, তবে আমি ভাবতাম ব্যাপারটা এমনই। ফ্যাক্টরিং মানে হয়তো কোনো ফ্যাক্টরি নিয়ে আলোচনা হবে, কোনো কারখানা, কোনো শিল্প প্রতিষ্ঠান। তবে ব্যাপারটা একদমই ভিন্ন। যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, প্রিন্সিপাল অফ ফিন্যান্স, ওইখানে একটা চ্যাপ্টার ছিল শর্ট টার্ম ফিন্যান্সিং। ওইখানে এই টপিকটা ছিল। এবং আমাদের যেই বিবিএ ফোর্থ ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার, এইখানেও একটা চ্যাপ্টার আছে শর্ট টার্ম লাইবিলিটিস ম্যানেজমেন্ট, স্বল্পমেয়াদী দায় ব্যবস্থাপনা। একটা কোম্পানি তার স্বল্প মেয়াদের অর্থায়নের জন্য বিভিন্ন উপায় খুঁজে বেড়ায়। তার মধ্যে একটা উপায় হচ্ছে এই ফ্যাক্টরিং। এই ফ্যাক্টরিং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার ব্যবসায়ের জন্য স্বল্প মেয়াদে অর্থায়নের ব্যবস্থা করে থাকে। এই ফ্যাক্টরিং এর কাজটা কি, এই ফ্যাক্টরিং কি নিয়ে আলোচনা করে? মূলত একটা ফানি একটা ব্যাপার, আর খুবই খারাপ একটা ব্যাপার, যে সামটাইমস আগে একটা সময় ছিল বা এখনো হয় যে জুয়া খেলতে গিয়া তার বউরে সে বাজি লাগাই দিছে। এমনটা তো আপনারা শুনছেন, তাই না? জুয়াতে সে তার বউরে হারাই ফেলছে। তো এইখানে ব্যাপারটা অনেকটা তেমন, ওইরকম একটা রিলেট করে, বাট তেমন বউ বাজি লাগাইছে বা বউ বিক্রি করে দিছে এমন না। তবে এইখানে দেনাদার, সে দেনাদার বিক্রি করে দেয়। দেনাদার মানে কি? দেনাদার মানে হচ্ছে একজন ব্যক্তি যার কাছে আমরা টাকা পাই। এখন সে টাকাটা তো এখন আমাকে দিবে না, দিবে অনেকদিন পরে, তাই না? বাকিতে বিক্রি করেছি, কিন্তু আমার ইমিডিয়েট টাকা দরকার। কি করা যায়? আমি আমার অন্য এক লোকের কাছে গেলাম আর বললাম যে ভাই দেখেন, আমি ওই যে ওই লোকের কাছে কিছু টাকা পাই, তো আপনি আমার কিছু টাকা দেন। আমি ওর কাছে 1 লাখ টাকা পাই, আপনি আমাকে 1 লাখ টাকা দেন। ও তো আমাকে 2 মাস পরে টাকাটা দিয়ে দিবে, আপনি 2 মাস পরে ওর কাছ থেকে নিয়ে নিয়েন। অনেকটা বিল বাট্টা করে না? অনেকটা তেমনই।
এখানে কি করা হয় যে আমার যে দেনাদার গুলো আছে ওইগুলো আমি অন্য এক ব্যক্তির কাছে কি করলাম, বিক্রি করে দিলাম। যে ভাই 2 মাস পরে আপনি ওর কাছ থেকে টাকা নিয়ে নিয়েন, এখন আপনি আমাকে টাকাটা দিয়ে দেন। এখন যার কাছে আমি গেলাম সে আমাকে বলল যে না ভাই, আপনি তার কাছে 1 লাখ টাকা পান ঠিক আছে, আমি আপনাকে পুরো 1 লক্ষ টাকা দিব না, আমি আপনাকে 20% কম দিব, অথবা আমি আপনাকে 80% দিব। 1 লক্ষ টাকার 80% সে আমাকে দিবে, পুরো 1 লক্ষ টাকা সে আমাকে দিবে না। তাহলে বলেন তো সে আমাকে কত টাকা দিল এই দেনাদারের বিপরীতে? 20% যদি কম দেয় মানে 20,000 টাকা কম দিল, মানে সে আমাকে 80,000 টাকা দিল। সে আমাকে অ্যাডভান্স কত টাকা দিল? 80,000 টাকা দিল। এখন এই যে 80,000 টাকা দিল, এইটাও না সে এমনি এমনি দিল না, সে এর বিনিময়ে আমার কাছ থেকে সুদ নিবে। এই যে 80,000 টাকা যতদিন পর্যন্ত আমার কাছে থাকবে, যতদিন পর্যন্ত সে দেনাদারের কাছ থেকে টাকাটা সংগ্রহ না করছে, ততদিন পর্যন্ত আমার তাকে সুদ দিতে হবে। যেমন ধরেন দেনাদার 2 মাস পরে তাকে টাকা দিবে, তাহলে এই 80,000 টাকার উপর আগামী 2 মাস পর্যন্ত আমার তাকে কমিশন দিতে হবে। আই থিঙ্ক ইন্টারেস্ট মানে সুদ দিতে হবে। আবার আরো একটা ফ্যাক্ট, এই ভদ্রলোক আমাকে যে দেনাদার আমার বন্ধক রেখে কিছু টাকা দিচ্ছে ভালো কথা, সে আবার আমার কাছ থেকে কমিশনও চায়। বলে যে ভাই, এই পয়সাটা যে সংগ্রহ করে দেব, কিছু কমিশন তো ভাই দিতে হবে। এখন আমার তো কিছু করার নেই ভাই। আমি তো বিপদে পড়ছি, আমার তো টাকা লাগবে। ঠিক আছে ভাই, আপনি কমিশন নিবেন নিয়েন, কত পার্সেন্ট কমিশন নিবেন? সে বলে ভাই, এই যে 1 লক্ষ টাকার দেনাদার, আপনি আমাকে 2% কমিশন দিবেন। আমি এখন বিপদে পড়ছি, কিছু করার নাই। আমি বললাম ঠিক আছে ভাই, আপনি এইটাও নিয়েন, সমস্যা নেই। তো ওই যে 1 লক্ষ টাকা, খেয়াল করে দেখবেন, প্রথমেই সে আমাকে কি করলো, 20,000 টাকা কম দিবে। তো 1 লক্ষ থেকে 20,000 মাইনাস করলাম, তো থাকে কত, 80,000। তারপর আবার সে কি করবে, ওই 1 লক্ষের উপর কমিশন নিবে। ঠিক আছে, কমিশন নেক, এইখানে সে ক্ষান্ত হয় নাই, সে আবার ইন্টারেস্টও নেবে। সালা চাঁদ উঠেছিল গগনে। মানে সে নিচ্ছেই। যাক, তারপরে তো শেষমেশ কিছু টাকা পাবো, তাই না? তো ওই যে শেষমেশ যে টাকাটা আমি পাবো, ওইটাই আমার মূলত অ্যাডভান্স। সেটাকে বলা হয় নেট পিরিয়ডিক অ্যাডভান্স। কথাটা খেয়াল করেন, এনপিএ, নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন আমি যে আমার দেনাদারটা তার কাছে বন্ধক রাখলাম, এটার কিছু সুবিধা আছে ভাই। সুবিধা কি জানেন? যে আমি তো আসলে দুর্বল একজন মানুষ, তেমন ক্ষমতা টমতা নাই, মানুষ আমার কাছে টাকা মাইরা দেয়, কিন্তু আমি একজন ক্ষমতাওয়ালা মানুষের কাছে আমার দেনাদারটা বন্ধক রাখলাম। তো সে যদি আমার টাকাটা সংগ্রহ করে দেয় ওই দেনাদারের কাছ থেকে, তাহলে ওই দেনাদার টাকা মাইরা খাওয়ার কোনো সুযোগ নাই। সে টাকা মাইরা খাওয়ার কি কোনো সুযোগ নাই, মানে আমার কোনো ব্যাড ডেট যে হবে, যে অনাদায়ী পাওনা হবে, এই সুযোগ নাই। তো আমার কিন্তু একটা লস কিন্তু আমার এখান থেকে বেঁচে গেল। আমি যদি টাকা কালেক্ট করতে যেতাম, তাহলে কিন্তু ভাই আমার কিন্তু লস হইতো, কিছু টাকা আমার কি অনাদায়ী পাওনা হইতো। কিন্তু আমি ওই যে একটা পাওয়ারফুল মানুষের কাছে আমি আমার দেনাদারটা বন্ধক রেখেছি, তো এখন আর না, ওই লোকটা টাকা মেরে খেতে পারবে না, পুরো টাকা দিতে বাধ্য। তো আমার একটা লস কিন্তু এখান থেকে রিকভার হয়ে গেল। এই লস রিকভারটা কিন্তু আমার জন্য একটা আয় হিসাবে কাজ করে, তাই না? আবার আমার আরো একটা সুবিধা আছে, যদি আমি দেনাদার বন্ধক রাখি, মানে ফ্যাক্টরিং করি, এই যে টাকা আদায় করার জন্য কিছু খরচাপাতি হয়, এই দেনাদার মেনটেন করার জন্য আমার কিছু খরচ করতে হয়। তো এই মেইনটেনেন্স কস্টটা আমার বেঁচে যায়, যেটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই খরচটা আমার বেঁচে যায়, কারণ এই দেনাদারকে নিয়ে আমার ভাবতে হয় না। ওই যে পাওয়ারফুল ব্যক্তির কাছে আমি বন্ধক রেখে আসছি, সেই টাকা কালেক্ট করবে, সেই রাখবে, সেই আমাকে দিবে, তাই না? তো এই যে আমার যে খরচটা বেঁচে গেল, আমার দুইটা খরচ কিন্তু হয়েছে। একটা হচ্ছে কমিশন আমাকে দিতে হয়েছে, আরেকটা খরচ হয়েছে আমাকে সুদ দিতে হবে। দুইটা খরচ আমার হলো, আবার দুইটা খরচ আমার বেঁচে গেল। একটা খরচ কি বেঁচে গেল, অনাদায়ী পাওনা। আরেকটা খরচ কি বেঁচে গেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স।
তো আমরা এখান থেকে এই 4টা আমার 2টা খরচ অতিরিক্ত হইলো আর 2টা খরচ আমার বেঁচে গেল, এটা একটু পার্থক্য করব। পার্থক্য করে দেখব যে আমার আলটিমেটলি কত খরচ হয়। যেমন ধরেন কমিশন আর ইন্টারেস্ট, এই দুইটা মিলিয়ে আমার খরচ হয়েছে 10,000 টাকা। আর ব্যাড ডেট এক্সপেন্স আমার বেঁচে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বেঁচে গেছে, এই দুইটা মিলিয়ে আমার 5,000 টাকা খরচ বেঁচে গেছে। তো আমার 10,000 টাকা খরচ হইলো আর 5,000 টাকা খরচ বেঁচে গেল। তাহলে আলটিমেটলি দেখা যায় আমার কত টাকা খরচ হইলো? 5,000 টাকা। ওই যে 5,000 টাকা খরচ হয় ওটা হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট, মানে এনপিসি। এই যে এনপিএ, এনপিসি, এই দুইটা যে যত ভালো মতো করতে পারবে তার জন্য না এই চ্যাপ্টারটা ততই সহজ হবে। বিশ্বাস করেন, যে এই এনপিএ এবং এনপিসি যত ভালো বুঝবে এবং যত ভালো মতো ক্যালকুলেট করতে পারবে, এই কনসেপ্টে যে আমি আলোচনা করলাম এতটুকু যদি কেউ ভালো মতো বুঝতে পারে, তাহলে ভাই তার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন আমরা একটা অঙ্কে মুভ করব এবং একটা অঙ্ক দিয়ে এই ফ্যাক্টরিং এর সব কনসেপ্ট, আমরা সব রিকোয়ারমেন্ট আলোচনা করব। এইখানে আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। আপনারা যারা আছেন আপনারা ছবি থেকে যা যা লেখা আছে প্রশ্ন পর্যন্ত সব পড়েন, আমি দু একটা কমেন্টের অ্যান্সার করি। এখানে মোহাম্মদ, নামটা সম্পূর্ণ আসছে না, মোহাম্মদ আলামিন মিয়া, কিছুই তো বুঝতে পারছি না ভাই। ভাই আপনি বুঝার না বুঝার কারণটা হচ্ছে, আপনি যেই লাইভ ক্লাসের অ্যানাউন্সমেন্টটা হয়েছিল ওই অ্যানাউন্সমেন্টে লেখা ছিল, ক্লিয়ার মেনশন করা ছিল যে ওয়ার্কিং ক্যাপিটাল সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় সাবজেক্টটা কি। সাবজেক্টটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং গুরুত্বপূর্ণ টপিকটা কি? ফ্যাক্টরিং। এবং এই ফ্যাক্টরিংটা কোন চ্যাপ্টারের, এইটা নিয়েও আমি প্রথমে আলোচনা করে আসছি। আপনি হয়তো প্রথম থেকে লাইভ ক্লাসে জয়েন করেন নাই। নাবিলা, আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার মোবাইলের ছবিগুলো, একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আপনার এই যে এক্সাম্পল 13, এখানে যে লেখাটা আছে না, জাস্ট এই লেখাটা ভালো মতো পড়েন, ভালো মতো পড়েন। প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নটা ভালো মতো পড়েন। প্রয়োজনে পিকচারটা রোটেট করে, মানে ভিডিওটা রোটেট করে আপনারা বড় করে নেন। পিকচারটা রোটেট করে আপনারা বড় করে নেন, তাহলে আপনার জন্য লেখাগুলো দেখতে সহজ হবে। এইখানে আমি আলাদা একটা মোবাইলে আমি লাইভ ক্লাসটা দেখছি। আপনারা যেমন লাইভ ক্লাসটা দেখছেন ঠিক ওইভাবে আমিও আপনাদের মতো একজন ভিউয়ার্স হয়ে লাইভ ক্লাসটা দেখছি। তো আমার এখানে একদম ক্লিয়ারলি লেখাগুলো বোঝা যাচ্ছে, পিকচারটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। হয়তো আপনাদের এখানে সমস্যা হতে পারে, দ্যাটস ওয়াই হয়তো আপনারা এখানে বুঝতে পারছেন না। যাদের প্রশ্নটা পড়া হয়ে যাবে, এই যে প্রশ্নের 4টা লাইন, রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমি আলোচনা করব। যাদের প্রশ্নের 4টা লাইন পড়া হয়ে যাবে তারা এখানে কমেন্ট করে জানিয়ে দিবেন, হ্যাঁ প্রশ্নের এই 4টা লাইন পড়া হয়ে গেছে। তারপর আমরা সামনে মুভ করব।
যারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন না তারা অন্যদের কমেন্টে একটু দেখেন যে তারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু প্রশ্নটা পড়তে পেরেছে। সো হয়তো আপনাদের এখানে নেট প্রবলেম বা নেটওয়ার্ক প্রবলেম, দ্যাটস ওয়াই হয়তো আপনাদের এখানে লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি প্রশ্নটা একটু পড়ি, আপনাদেরকে পড়ে একটু বুঝাই। আহ, প্রশ্নটা কি? দীপ্ত ভৌমিক, যদি আপনি ম্যাথটা পারেন তাহলে আপনি লাইভ ক্লাস থেকে লিভ নিতে পারেন, কজ সবাই আপনার মতো একটা এক্সপার্ট হয়ে জানে যে সবাই পারবে, তো সবার জন্য ক্লাসটা করতে দেন। এখানে আমি প্রশ্নটা একটু পড়ি আপনাদের জন্য। কোম্পানির নাম হচ্ছে রাশেদ কোম্পানি। রাশেদ কোম্পানিজ মান্থলি ক্রেডিট সেলস। মান্থলি মানে কি? প্রতি মাসে। ক্রেডিট সেলস মানে বাকিতে বিক্রয়। প্রতি মাসে তারা বাকিতে বিক্রয় করে 1,00,000 টাকা। অ্যান্ড এভারেজ কালেকশন পিরিয়ড 72 days। মানে প্রতি 72 দিন পর পর তারা তাদের দেনাদারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে। তারা যে বাকিতে বিক্রয় করে এবং তাদের দেনাদারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে কতদিন পর পর? 72 ডেজ, 72 দিন পর পর। এই 72 ডেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে রুবেল একটা কথা বলেছে এখানে যে যারা দেখতে পাচ্ছে না তারা ভিডিও কোয়ালিটি হাই করেন। হ্যাঁ, দেখবেন লাইভের যে পিকচার, ওখানে ক্লিক করলে লাইভ লেখার পাশে একটা গিয়ার আইকন থাকে, সেটিংস আইকন। ওই সেটিংস আইকনে ক্লিক করলে দেখবেন এই লাইভের কোয়ালিটি দেওয়া থাকে 72, 480, 360। এই আপনারা কোয়ালিটিটা হাই করে নেন, তাহলে হয়তো ভালো মতো দেখতে পারবেন। থ্যাংক ইউ রুবেল, আপনার এই অ্যাডভাইসটা খুব বেশি কাজে দিবে। এইখানে রাশেদ হক কোম্পানি প্রতি মাসে 1,00,000 টাকা বাকিতে বিক্রয় করে। আচ্ছা, এক মাসে যদি 1,00,000 টাকা বিক্রয় করে তাহলে এক বছরে মানে 12 মাসে মোট কত টাকার বিক্রয় করে? 1,00,000 গুণ 12 মানে মোট এক বছরে 12,00,000 টাকা তারা বাকিতে বিক্রয় করে। করুক না ভাই, আমার কি। আর তারা প্রতি 72 দিন পর পর মানে এভারেজ কালেকশন পিরিয়ড মানে ACP, এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 72 ডেজ। আচ্ছা, একটা কথা বলেন তো, তারা যদি 72 দিন পর পর টাকা কালেক্ট করে তাহলে এক বছরে মোট কতবার দেনাদারদের কাছ থেকে টাকা কালেক্ট করে? কারো কোনো আইডিয়া আছে? যদি 72 দিন পর পর তারা টাকা কালেক্ট করে তাহলে এক বছরে মোট কতবার তারা টাকা কালেক্ট করে? সিম্পল, 360 দিনে 5 বার তারা টাকাটা কালেক্ট করে। আচ্ছা, 5 বার টাকা কালেক্ট করে মানে কি? তাদের দেনাদারদের সাথে কতবার দেখা হয়? 5 বার। এক বছরে তাদের দেনাদার এর সাথে তাদের সাক্ষাৎ হয় 5 বার। মানে এই দেনাদার তাদের ব্যবসার সাথে সম্পর্ক রাখে, এই 5 দিন এসে টাকা পয়সা দিয়ে যায় আর কি। দেখ না ভাই, আমার কি সমস্যা? কোম্পানি ইজ কনসিডারিং দ্য ফ্যাক্টরিং ইটস রিসিভেবল। কোম্পানি চাচ্ছে তার, ভাই 4 বার কেমনে হয়? আপনারা যারা 4 বার বলছেন, কিভাবে 4 বার হয় ভাই? একটু মিস্টেক আছে ভাই, 5 বার হবে। সেকেন্ড লাইনে বলেছে কোম্পানি ইজ কনসিডারিং দ্য ফ্যাক্টরিং ইটস রিসিভেবলস। কোম্পানি চাচ্ছে তাদের দেনাদারগুলো ফ্যাক্টরিং করাতে, মানে অন্য কারো কাছে বন্ধক রাখতে। দেনাদারগুলো কি করবে? বন্ধক রাখবে। এ ফ্যাক্টর, একজন ফ্যাক্টর হ্যাজ অ্যাগ্রিড টু অ্যাডভান্স আপ টু, এই আপ টু এই ওয়ার্ডটার যে অর্থ সেটা হচ্ছে পর্যন্ত, 80% পর্যন্ত, অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য রিসিভেবল। দেনাদারের 80% পর্যন্ত সে কি করতে চায়? অ্যাডভান্স করবে। মানে যতটুকু দেনাদার সে সম্পূর্ণ টাকা দিবে না। ওই যে বলেছিলাম না, আমার যে লোকটা যার কাছে গেলাম, সে সম্পূর্ণ টাকা দিতে চায় না, কিছু টাকা কম দিবে। তো এখানে সে কত পার্সেন্ট কম দিতে চায়? 20% কম দিবে। ঠিক আছে ভাই, আমি তো ভাই কিছু করার নেই ভাই, ঠেকাই পড়ছি এখন, নিতে হবে আপনার কাছ থেকে টাকা, কি করার, 80% দেন। সেইখানেই শান্ত হয় নাই, সে আবার 16% ইন্টারেস্ট পার এনাম। এটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে যে ইন্টারেস্ট রেট, এটা কি প্রতি মাসে মাসে বলেছে নাকি পার এনাম এক বছরে বলেছে?
এক বছরে ভাই, এক বছরে, এক বছরে কত পার্সেন্ট? 16%। এই যে ইন্টারেস্ট রেট, এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেখানে মিস্টেক করে থাকি আমরা। আমি মিস্টেক গুলো আপনাদেরকে ধরিয়ে দিব যে কোন কোন জায়গায় মিস্টেক করে স্টুডেন্টরা সাধারণত, বা আমি যেসব জায়গায় মিস্টেক করতাম আর কি। এই যে 16%, এটা কত দিনে ভাই? সিম্পল, এক বছরে, তাই না? তারপরে বলেছে দ্য ফ্যাক্টর উইল অলসো চেঞ্জ, এখানে চেঞ্জ না হয়ে চার্জ হবে। একটু এখানে টাইপিং মিস্টেক করেছে। দ্য ফ্যাক্টর উইল অলসো চার্জ 2% কমিশন। বাহ, বললাম না ভাই, বিপদে পড়ছি। যে যেমনি পারতেছে লুইটা পিটা খাইতেছে, সুদও নিব, কমিশনও নিব। নেক না আমার কি, কোম্পানিকে আমার নাকি? তারপরে বলেছে ফ্যাক্টরিং উড সেভ কোম্পানিজ 2% ব্যাড ডেপ্ট এক্সপেন্স। আমি যদি ফ্যাক্টরিং করাই, তাহলে আমার ব্যাড ডেপ্ট এক্সপেন্স বেঁচে যাবে। একটা আমার সুবিধা কিন্তু হচ্ছে এখানে। আমি যদি টাকা কালেক্ট করতে যেতাম, তাহলে কি হইতো? আমার কিছু খরচ হইতো, কিছু অনাদায়ী পাওনা হইতো। এখন অন্য জনের দিয়ে টাকা কালেক্ট করাবো, দ্যাটস ওয়াই আমার কিছু খরচ বেঁচে যাবে। প্রথম খরচটা কি বেঁচে যাবে? সেটা হচ্ছে 2% ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস অ্যান্ড 1% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। দুইটা খরচ আমার বেঁচে যাবে, তাই না? এখন এই 2% কিসের উপর হবে, 1% কিসের উপর হবে, এটা নিয়ে পরে আলোচনা করব, একটু পরে, এখন না। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন, যে প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে। এরপরে এক নম্বর যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে কি অ্যানুয়াল ক্রেডিট সেলস, এসিএস। অ্যানুয়াল মানে কি বাৎসরিক, ক্রেডিট সেলস মানে কি বাকিতে বিক্রয়। সারা বছরে কত টাকার পণ্য তারা বাকিতে বিক্রি করে। উপরে এক নম্বর লাইনেই বলেছিল যে মান্থলি ক্রেডিট সেলস কত? 1 লক্ষ। মান্থলি ক্রেডিট সেলস কত? 1 লক্ষ। আচ্ছা, এক মাসে যদি 1 লক্ষ হয়, তাহলে 12 মাসে কত? 12 মাসে 12 দিয়ে গুণ করেন, বাস হয়ে গেল 12 লক্ষ। অ্যানুয়াল মানে বাৎসরিকটা পেয়ে গেলাম। এক নম্বর রিকোয়ারমেন্ট খুব সিম্পল, তাই না? আচ্ছা, এক নম্বর রিকোয়ারমেন্ট আপনাদের সাথে আলোচনা হইল। জাওয়াতা আফনান, না ভাই, ক্যামেরা ঠিক করার অপশন নাই, কারণ আমি ক্যামেরা ধরে নেই ভাই। এটা স্ক্রিন আপনাদের সামনে শেয়ার হচ্ছে, ল্যাপটপে যে স্ক্রিন আছে স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আর আমার এখান থেকে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। মানে আসলে একটা সমস্যা কি জানেন, না বললেই না। মানে আপনারা এত, একটা কথা আছে যে ওই খাস বাংলায় বলে, এত জুইত চান আপনারা, মানে এত সুবিধা চান, যেটা বলার বাইরে ভাই। সত্যি কথা ভাই, আপনারা এত সুবিধা চান, এর জন্য নিজেরা কোনো খাটনি খাটতে চান না। মানে আপনাদের সবাই খাওয়াই দিবে, সবকিছু খাওয়াই দিবে আপনাদেরকে। দেখতে পারলে পারেন, না পারলে নাই। অস্পষ্ট তো হবেই ভাই। এখানে আপনি যদি এই ভিডিও কোয়ালিটি লো করে রাখেন, অবভিয়াসলি অস্পষ্ট হবে। এখানে ভিডিও কোয়ালিটি হাই করার অপশন আছে, 720 পর্যন্ত নেওয়ার অপশন আছে, কিন্তু আপনারা নেন নাই হয়তো। তো এই জন্য হয়তো অস্পষ্ট। এখানে ভাই আমাদের যেই 2 নম্বর রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। মানে আমাদের এভারেজ দেনাদারের পরিমাণ কত, এটা আমি একটু পরে আলোচনা করব। এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে আমরা 3 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা যাব। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। ভাই আপনারা 3 নম্বর রিকোয়ারমেন্টে যান, 2 নম্বর রিকোয়ারমেন্ট একটু পরে বলবো। আপনারা 3 নম্বর রিকোয়ারমেন্টে যান। 3 নম্বর রিকোয়ারমেন্টটা কি? অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ARTO। ARTO, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। এই জিনিসটা কি দেখেন, কোন জিনিসটা কি, ওটা যদি জানতে পারি তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা সহজ হয়, একদম সহজ হবে। কিভাবে সহজ হবে জানেন? আচ্ছা, ধরেন আপনার টিচার 3 দিন পর পর আপনার বাসায় পড়াতে আসে। কয়দিন পর পর আপনার বাসায় পড়াতে আসে? তাহলে বলুন তো, আপনার টিচার এক মাসে কতবার আপনার বাসায় আসবে? আপনাদের কাছ থেকে আমি অ্যান্সারটা চাইবো, যে টিচার যদি 3 দিন পর পর আপনার বাসায় আসে, তাহলে এক মাসে কতবার আপনার বাসায় আসবে? দেখি তো কে বলতে পারেন এই কথাটা।
সোফিয়া, এটা কি করলেন আপনি? শাম্মি, রিয়েলি 12 বার? আরে না, 12 বার কেমনে হয়? 1 মাসে তো 30 দিন, তাই না? 1 মাসে যদি 30 দিন হয়, তাহলে যদি 3 দিন পর পর আসে, তাহলে 10 দিন আসবে না? 3 × 10 = 30। হ্যাঁ, 18 বার কেমনে হয় ভাই? আপনি কি টাইপিং মিস্টেক করলেন যে 18 বার? না ভাই, 18 বার না ভাই, 10 বার। 3 দিন পর পর যদি আসে, তাহলে অবভিয়াসলি 30 দিনে সে 10 বার আসবে। আরে কি উল্টা পাল্টা, এক একজন এক একটা বলতেছে। 9 বার, 11 বার, 17 বার। আরে আরে, অফজান অফজান, থামেন থামেন থামেন। ম্যান, আরে 3 দিন পর পর আসে ভাই, মানে 30 দিনে 3 × 10 = 30 বার আসবে না? তো সিম্পল কথা, 10 বার আসে। তাহলে আপনার টিচারের টার্ন ওভার হচ্ছে 10 বার। যদি আপনারা থার্ড ইয়ারে আপনারা একটা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর কিছু ভিডিও ছিল, আই থিংক অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট, ওইখানে হয়তো আমি আলোচনা করেছিলাম। আচ্ছা, থাক থাক থাক, একজন একজনের নিয়ে ফাইজলামি করার দরকার নাই, ফাইজলামি করার জন্য আমি আছি। হ্যাঁ, তবে উল্টা পাল্টা কেমনে বলেন ভাই? 10 বার, 15 বার, 17 বার? ভাই 10 বার, 10 বার। তো ভাই, এখানে যতবার আসবে টার্ন ওভার হচ্ছে তত। টার্ন ওভার কত? তত। এখানে দেখেন, আমার দেনাদার প্রতি 72 দিন পর পর সে আমাকে টাকা দেয়। কতদিন পর পর সে আমাকে টাকা দেয়? 72 দিন পর পর। তাহলে 360 দিনে, মানে 1 বছরে সে আমাকে কতবার টাকা দিবে বলেন তো? এইটা আমি জানতে চাই। যে 72 দিন পর পর সে আমাকে টাকা দেয়, তাহলে আমার দেনাদার কতবার টার্ন ওভার করবে? মানে আমার ব্যবসায় কতবার সে আমাকে টাকা দিবে? যদি 72 দিন পর পর টাকা দেয়, তাহলে 1 বছরে সে আমাকে কতবার টাকা দিবে? এটা পারলে একটু বলেন আপনারা। এবার কিন্তু ভুল করেন না, ঠিক আছে? এটা প্লিজ আপনারা ক্লিয়ারলি বলেন। ওকে ওকে, এইবার সবাই ঠিক আছে, মোটামুটি সবাই ঠিকঠাক বলতেছে। আরে শামিম, ভাই 4 বার কেমনে হয়? 5 বার, 5 বার। মিয়া, এইসব ভুল যদি করেন পরীক্ষার হলে গিয়া, নাম্বার তো কাইটটা দিব। এগুলো যদি আপনার শ্বশুর বাড়ি জানে, আপনার বিয়ে আটকে যাবো, বুঝছেন? দেখাই আমি অ্যান্সারটা। দেখেন, এই যে 3 নম্বর রিকোয়ারমেন্ট, ARTO, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার, 360 / ACP। মানে কি? এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড। আমি যদি প্রতি 72 দিনে একবার টাকা সংগ্রহ করি, তাহলে আমার 360 দিনে কতবার? 5 বার, তাই না? সহজ হিসাব। এটি হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। ARTO, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। আশা করি এই দুইটা রিকোয়ারমেন্ট আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আমাদের যেই 2 নম্বর রিকোয়ারমেন্ট, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এটা নিয়ে আলোচনা করি। এই যে আমাদের এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এই জিনিসটা কি? এভারেজে আমরা কতটুকু দেনাদার বিনিয়োগ করে থাকি? এভারেজ আমরা কতটুকু দেনাদার বিনিয়োগ করে থাকি? এখানে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। যেমন ধরেন, আপনি আজকে 1 কেজি টমেটো কিনে, আপনি 1 কেজি টমেটো কিনে আপনি ব্যবসা করতে গেলেন। রাস্তায় বসলেন, আপনি বিক্রি করবেন, 1 কেজি টমেটো নিয়ে গেলেন। 20 টাকা করে আপনি 1 কেজি টমেটো কিনে নিয়ে গেছেন, এইটি বিক্রি করবেন আপনি। তো আপনি 1 কেজি টমেটো বিক্রি করলেন। পরের দিন কি করলেন? আবার ওই যে 20 টাকার টমেটো বিক্রি করছেন না, ওই 20 টাকা দিয়েই আবার 1 কেজি টমেটো কিনে আবার বিক্রি করলেন। এমন করে প্রতিদিন আপনি ওই যে প্রথম দিন যে 20 টাকা দিয়ে আপনি টমেটো কিনেছিলেন, ওইটাই বারবার বিক্রি করেন।
বারবার ওই টাকা দিয়ে টমেটো কিনেন, আবার বারবার বিক্রি করেন। আচ্ছা, আপনি বলতে পারবেন, এমন ধরেন আপনি 7 দিন ব্যবসা করলেন, 7 দিনে মোট কত টাকার বিক্রি করলেন? ধরেন 20 টাকা করে বিক্রি করছেন, 20 টাকার টমেটো 20 টাকায় বিক্রি করছেন। তাহলে আপনি 7 দিনে মোট কত টাকার বিক্রি করছেন? 7 × 20 140, তাই না? কিন্তু আপনার মূলধনের পরিমাণ কত ছিল তা বলতে পারবেন? আপনার মূলধনের পরিমাণ কিন্তু ওই 20 টাকাই ছিল। এই 20 টাকাই 7 বার টার্ন ওভার হয়েছে। 20 টাকা গেছে, 20 টাকা আসছে, 20 টাকা গেছে, 20 টাকা আসছে। কিন্তু আপনার মূলধনের পরিমাণ কিন্তু ওই 20 টাকাই ছিল। এইখানেও কিন্তু আমার দেনাদারের ক্ষেত্রে ব্যাপারটা তেমনই হয়। যেমন ধরেন, আমি আজকে 1 লক্ষ টাকার মাল বিক্রি করছি, ঠিক আছে? দেনাদার আমার কি করলো? 72 দিন পরে 1 লক্ষ টাকা দিয়ে গেল, আবার সে আমার কাছ থেকে 1 লক্ষ টাকার মাল বাকিতে নিয়ে গেল। আবার 72 দিন পরে সে 1 লক্ষ টাকা দিয়ে গেল, আবার 1 লক্ষ টাকার মাল বাকিতে নিয়ে গেল। সে কিন্তু আলটিমেটলি আমার কাছ থেকে 1 লক্ষ টাকাই দেনা আছে। আর আমি কিন্তু তার কাছ থেকে 1 লক্ষ টাকাই পাই। আমার দেনাদারের পরিমাণ কিন্তু ওই 1 লক্ষ টাকাই থাকে। সারা বছরে আমি তার কাছে 5 লক্ষ 6 লক্ষ টাকার বিক্রি করছি, ঠিক আছে, ওটা সমস্যা নাই। বাট তার কাছে কিন্তু আমার 5 লক্ষ 6 লক্ষ টাকা একবারে পড়ে থাকে নাই। আমি আজকে 1 লক্ষ টাকার বিক্রি করছি, 72 দিন পরে সে 1 লক্ষ টাকা আমাকে দিয়ে আবার 1 লক্ষ টাকার মাল নিয়ে গেছে। আবার 72 দিন পরে আবার 1 লক্ষ টাকা দিয়ে আবার 1 লক্ষ টাকার মাল নিয়ে গেছে। তো আমার কাছে দেখা গেল সারা বছর কিন্তু ওই 1 লক্ষ টাকাই দেনাদার ছিল। দেনাদারের পরিমাণ কিন্তু আমার বাড়ে নাই। আমার বাকিতে বিক্রয়ের পরিমাণ কিন্তু ওই 1 লক্ষ টাকাই ছিল। কিন্তু আমি যদি চিন্তা করি সারা বছরে মোট কত টাকার বিক্রয় করছি, ওই যে 5 বার বিক্রয় করছি 1 লক্ষ টাকা করে, 5 লক্ষ টাকা আমি বিক্রয় করেছি। কিন্তু আমার দেনাদারের পরিমাণ কিন্তু 5 লক্ষ না। আমার দেনাদারের পরিমাণ কত? 1 লক্ষ টাকাই। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝবেন। এখন এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, AAR, এটার মানে আমার এভারেজে কত টাকা দেনাদারের পিছনে বিনিয়োগ করতে হয়। এখন মন চাইতেছে কি জানেন, কিছু পোলাপানটা আমি ব্লক করে দেই, ব্যান করে দেই। মানে এগুলি আসে কেন ভাই? কাহা সে আতে হ্যায় ইয়ে লোগ? গতকালকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি যে ভাই আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা থাইকেন, আপনারা শিখতে পারবেন। তারা ক্লাসের শুরু থেকে জয়েন করে না। ধ্যাৎ, আমি এখন কমেন্ট দেখতেছি না, ফালতু পোলাপান। কিছু কথা বলি, আমার সাথে আছে না, যখন 4th ইয়ারে ভাইভা দিতে গেলাম, আমাদের 4th ইয়ার আপনাদেরও হবে ভাইভা এক্সাম। তো কিছু পোলাপানে জিজ্ঞাসা করছে যে কারেন্ট অ্যাসেট কি, চলতি সম্পদের কয়েকটা নাম বলো। তো এই পোলাপান গুলো ওই চলতি সম্পদের নাম বলতে পারে নাই। তারা গ্রাজুয়েশন কমপ্লিট, অ্যাকাউন্টিং থেকে তারা অনার্স কমপ্লিট করে ফেলছে ফার্স্ট ক্লাস পেয়ে, কিন্তু সে কয়েকটা চলতি সম্পদের নাম বলতে পারে নাই ভাইভাতে। তো এরকম অনেক চেয়ার টেবিল পাস করবে, আপনাদের সাথেও এমন অনেক চেয়ার টেবিল পাস করবে ভাই, যারা অনেক থেকে দেখে দেখে বা ঝড়ে বকে মারে না ভাই, কোন রকম হয়ে যায়, ফার্স্ট ক্লাস পেয়ে যায়। আমার সাথে এরকম অনেক আছে, কিন্তু তার ওই যে কয়েকটা কারেন্ট অ্যাসেটের নাম তারা বলতে পারে না। আর এই সকল পোলাপানগুলি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে চাকরি পায় না, আর বেকার থাকে। আর তখন তারা দেশের সিস্টেমের দোষ দেয়। ধ্যাৎ, গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, চাকরি পায় না কিছু না, দেশ চাকরি দিতে পারে না কিছু না। কিন্তু সে যে আসলে চাকরি পাওয়ার যোগ্য না, চেয়ার টেবিল মাত্র, সে একটা চেয়ার টেবিলের কিছু যোগ্যতা আছে, কিন্তু সে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, কয়েকটা কারেন্ট অ্যাসেটের নাম বলতে পারে না। তো ভাই এরকম হয় আসলে, যারা পড়ালেখার একদমই গুরুত্ব দেয় না কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, আর এরাই হচ্ছে সমাজের বোঝা। আপনারা জানেন বিদেশে আছে না, সবাই এরকম হায়ার এডুকেশনের সুযোগ পায় না। আমাদের বাংলাদেশের সুযোগ, সবাই বিবিএমবিএ করতে পারে, সবাই। যদি আমার কাছে সুযোগ থাকতো আমি সবাই বিবিএমবিএ করতে দিতাম না। যেগুলি পড়ালেখায় সিরিয়াস শুধুমাত্র ওইগুলি গ্রাজুয়েট হবে, আর চাকরিও ওরাই পাবে। সব পোলাপান গ্রাজুয়েট হইতেছে, সব পোলাপান বিবিএমবিএ করতেছে, সবার কাছে ডিগ্রি আছে, চাকরি নেই। দেখা যায় ডিগ্রি আছে কিন্তু যোগ্যতা নাই। একদিন বুঝবেন ভাই, মাত্র তো ওই যে গ্রাজুয়েশন শেষ হইতেছে, বুঝবেন অনেক কিছু বাকি ভাই। একটা সিম্পল একটা জিনিস, আমার দিকে তাকান, আপনি জাস্ট আমার দিকে তাকান।
যে আমি আমাদের দেশের চাকরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যোগ্যতা দিয়েও হয় না। আপনি কিছু ম্যাথ পারেন, আমি আর আমার ফ্রেন্ড কি বলি জানেন? যে আমরা কি পারি? আমরা কয়েকটা অঙ্ক পারি, আর কিছুই না। আমাদের পড়ালেখা আমাদেরকে যা শিখাইছে 4 বছর পর্যন্ত, ইন্টার অনার্স, জাস্ট কিছু অঙ্ক শিখাইছে, অঙ্ক শিখছি। এর বেশি আমরা কি পারি? কিছুই না। বাট দ্য ফ্যাক্ট, আচ্ছা আমি সামনে মুভ করি। এখানে আমাদের যে 2 নম্বর রিকোয়ারমেন্ট, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এটার একটা সূত্র আছে দেখেন। এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল মানে এভারেজে আমাদের দেনাদারের পিছনে কত টাকা বিনিয়োগ করতে হয়। এসিএস মানে অ্যানুয়াল ক্রেডিট সেলস। অ্যানুয়াল ক্রেডিট সেলস মানে কি? সারা বছরে যত টাকা আমি বাকিতে বিক্রয় করছি, কত? 12 লক্ষ টাকা। সারা বছরে কত বিক্রয় করছি? 12 লক্ষ টাকা। আর এসিপি মানে কি? এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইডেড 360। আমি এটার একটু সূত্রটা একটু সহজ করে ব্যাখ্যা করতাম, বাট মুড আসতেছে না এখন আর। সূত্রটা দেখেন, মুখস্থ করেন। 2 নম্বর কি? এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এসিএস অ্যানুয়াল ক্রেডিট সেলস ইনটু এসিপি মানে এভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইডেড 360। তাহলে আমরা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এটা পেয়ে যাব। মানে আমাকে এভারেজে দেনাদারের পিছনে কত টাকা বিনিয়োগ করতে হয়। ওই যে আমি টমেটো বিক্রি করেছিলাম না, এক সপ্তাহে কিন্তু আমি 140 টাকা টমেটো বিক্রি করেছি, প্রতিদিন 20 টাকা করে। কিন্তু আমি কি বিনিয়োগ কি 140 টাকা করছিলাম? না ভাই, আমি বিনিয়োগ কিন্তু করেছিলাম মাত্র 20 টাকা। এইখানে কিন্তু ভাই সারা বছরে আমি 12 লক্ষ টাকার বিক্রয় করছি। দেখেন অ্যানুয়াল ক্রেডিট সেল কত? 12 লক্ষ। কিন্তু আমার দেনাদারের পরিমাণ কি 12 লক্ষ হবে? না ভাই, কারণ এই 12 লক্ষ টাকা তো আমার একবারে বিক্রয় হয় নাই, আমি ভেঙে ভেঙে বিক্রয় করছি। তাই না? আমি কি করছি? ভেঙে ভেঙে বিক্রয় করছি। যেমন আজকে 2 লাখ টাকার বিক্রয় করছি, দুই 2 মাস পরে এসে 2 লাখ টাকা দিয়ে গেছে, আবার 2 লাখ টাকার মাল বাকিতে নিয়ে গেছে। তাহলে আমার দেনাদার কত রইলো? ওই যে 2 লাখ টাকাই কিন্তু রইলো। কারণ সে আমাকে আগের 2 লাখ টাকা পরিশোধ করে দিয়ে গেছে। নতুন করে দেনাদারে কিন্তু আর বাড়তে পারে নাই। ওই যত টাকা দেনাদার ছিল অত টাকাই রয়েছে। কারণ যতটুকু বাকিতে নিবে দেনাদার কিন্তু অতটুকুই থাকে। তো এখানে আমার কতটুকু দেনাদার সারা বছর এভারেজে ছিল আমার, ওইটা বের করা হয় এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর মাধ্যমে। এসিএস ইন্টু এসিপি ডিভাইডেড 360। এখানে আমরা মানটা দেখিয়েছি অ্যান্সারের মধ্যে। অ্যানুয়াল ক্রেডিট সেলস, সারা বছরে আমার বিক্রয় কত? 12 লাখ। সারা বছরে বিক্রয় কত? 12 লাখ। আর আমাদের এসিপি মানে এভারেজ কালেকশন পিরিয়ড কত? 72 ডেজ ডিভাইডেড 360। আমরা এখানে ক্যালকুলেট করেছি এবং আমাদের যে এভারেজ দেনাদারের পরিমাণ ওইটা কত? 2,40,000 টাকা। এতটুকু, এই যে 3টা রিকোয়ারমেন্ট, এই 3টা নিয়ে ভাই কে কি কি বুঝেছে একটু বলেন ভাই। এই যে 3টা রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করলাম আমরা, অ্যানুয়াল ক্রেডিট সেলস, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল আর অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, এই 3টা কার কার বুঝতে সমস্যা আছে বা কে কি বুঝছেন? আচ্ছা, এখানে আমি আরেকটা টেকনিক আপনাদেরকে শিখাই। এখানে যে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল 2 নম্বর রিকোয়ারমেন্ট, এটার আরো একটা সূত্র আছে। এটা আরো একটা সূত্র কি জানেন? এটা আরো একটা সূত্র হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। অ্যানুয়াল ক্রেডিট সেলস এসিএস ডিভাইডেড ARTO। অ্যানুয়াল ক্রেডিট সেলস এসিএস ডিভাইডেড ARTO। এই যে এই সূত্রটা দেখছেন আপনারা, এই সূত্রটা ছাড়া আরো একটা সূত্র ব্যবহার করতে পারেন। এসিএস ডিভাইডেড ARTO। এসিএস ডিভাইডেড ARTO। এসিএস কত? 12 লাখ।
আর আমাদের ARTO মানে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার কত আসছে? 5 টাইমস। কত? 5 টাইমস। তো আমরা 12 লাখকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই যে 2,40,000 আসে। তাহলে কত আছে? 2,40,000 আছে। তো দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি, তাই না? এরপর আমরা আমাদের 4 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আলোচনা করি। আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, PIR। 4 নম্বর রিকোয়ারমেন্টটা কি? পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। এখন পিরিয়ডিক ইন্টারেস্ট রেট জিনিসটা কি? দেখেন, ওই যে লোকটা আমার কাছে সুদ 16% চেয়েছিল পার অ্যানাম। 1 বছরে সে 16% সুদ নিবে আমার কাছ থেকে। কিন্তু ভাই, আমার দেনাদার তো সারা বছর ছিল না। আমার দেনাদার এভারেজে কতদিন ছিল ভাই? 72 দিন। কতদিন? এভারেজে আমার দেনাদার ছিল 72 দিন। তাহলে ভাই, মানে এই যে 16% এটা তো সারা বছরের। কিন্তু সারা বছর তো আমার কাছে দেনাদার ছিল না। আমার কাছে ছিল 5 ভাগের 1 ভাগ সময়। এই দেখেন, 360 দিনের আমার 72 দিন দেনাদারটা ছিল। তাহলে 5 ভাগের 1 ভাগ ছিল সারা বছরের। তো আমি সুদটাও তো ভাই 5 ভাগের 1 ভাগই দিব, নাকি আমি সারা বছরের সুদ দিব? লিপিকা, ইউ ক্যান ইগনোর দিস লাইভ। আপনি চাইলে ইগনোর করতে পারেন যদি বেশি লং হয়ে যায়। আর যদি আপনাকে এর চেয়ে শর্ট করে কেউ বুঝাই দেয় বা এর চেয়ে ভালো বুঝাই দেয়, আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন। এইখানে দেখেন আমাদের যে PIR, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বলতে আমার কাছে দেনাদারটা এভারেজে যতদিন থাকে ততদিনই কিন্তু আমি সুদটা দিব। 16% হচ্ছে বাৎসরিক, কিন্তু সারা বছর আমার কাছে দেনাদারটা থাকে না। আমার কাছে দেনাদারটা থাকে 5 ভাগের 1 ভাগ সময়, মানে 72 ডেজ। তো ওই হিসাবে আমাকে সুদ দিতে হবে 3.20%, মানে 3.20%। এই যে ইন্টারেস্ট রেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি ইন্টারেস্ট রেটটা সহজে বের করতে না পারেন, তার জন্য কঠিন হয়ে যাবে। এরপর আমাদের যে 5 নম্বর রিকোয়ারমেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্টের একটা, নেট পিরিয়ডিক অ্যাডভান্স, NPA। এটা কিভাবে বের করে? নেট পিরিয়ডিক অ্যাডভান্স, চলুন দেখা যাক। আমাদের নেট পিরিয়ডিক অ্যাডভান্স, দেখবেন আমাদের এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, মানে আমরা দেনাদারটাই তো বন্ধক রাখছি, তাই না? আমার দেনাদারের পরিমাণ কত? 2,40,000 টাকা। ওই যে একটু আগে বের করছি, 2,40,000, দেখছেন? 2,40,000। তো আমরা এই এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল 2,40,000 টাকা কিন্তু বন্ধক রাখতে যাব। এখন বন্ধক রাখতে গেলে কিন্তু সে আমাকে 100% টাকা দিবে না, সে আমাকে 80% টাকা দিবে। মানে সে আমাকে 20% টাকা দিবে না। এই 20% অ্যাজ এ রিজার্ভ সে আমার কাছ থেকে রেখে দিবে। তাহলে এই জন্য এই 20% আমরা কি করছি? মাইনাস করে দিছি। 2,40,000 টাকার কত পার্সেন্ট? 20%। মানে 48,000 টাকা আমরা মাইনাস করে দিয়েছি। তাহলে আমি কত টাকা পাবো? 1,92,000 টাকা, তাই না? আমি 2,40,000 টাকা দেনাদার হলেও সে আমাকে 100% দিবে না, সে আমাকে 80% দিবে, মানে 20% দিবে না। সিম্পল। এরপরে সে আমার কাছ থেকে আবার কমিশন খাবে, বলেছিল না সে আমার কাছ থেকে 2% কমিশন খাবে? তো এই দেখেন আমরা কমিশনটা মাইনাস করেছি। এখন কমিশনের টাকাটা কিসের উপর হবে? মোট দেনাদারের উপর। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা যেখানে কনফিউশনে পড়ে যাবেন সেটা হচ্ছে কমিশনের পার্সেন্টটা কিসের উপর হবে? কমিশনের পার্সেন্টটা হবে মোট দেনাদারের উপর। আমার মোট দেনাদার কত? 2,40,000। এই 2,40,000 উপর 2% কমিশন কত হয়? 4,800 টাকা। তাহলে 1,92,000 টাকা পেতাম এবং এখান থেকে 4,800 টাকা পেলাম না। তাহলে কত টাকা পাবো? 1,87,200 টাকা। 1,87,200 টাকা। ওই যে আমার লোকটা, প্রভাবশালী লোকটা যার কাছে আমি দেনাদার বন্ধক নিয়ে গেলাম, সে কিন্তু এইখানেই শান্ত হয় নাই। সে আবার আমার কাছে কি চায়? ইন্টারেস্ট, সুদ চায় সে আমার কাছে। কিছু করার নাই, আমার তাকে সুদও দিতে হবে। এখন সুদ কত পার্সেন্ট? ওই যে আমার পিরিয়ডিক ইন্টারেস্ট রেট কত? 3.20%।
এখন সুদ দিতে হবে এই যে আমার এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল থেকে রিজার্ভের টাকা মাইনাস করে, কমিশনের টাকা মাইনাস করে, তারপরে আমরা যে টাকাটা পাবো ওইটার উপর সবসময় সুদ ধরবেন। দুইটা জিনিস আপনারা কনফিউজ হবেন, সেটা হচ্ছে কমিশনের টাকাটা, কমিশনের পার্সেন্টটা কিসের উপর করবেন আর সুদের পার্সেন্টটা কিসের উপর করবেন। কমিশনের পার্সেন্টটা হবে সম্পূর্ণ দেনাদারের উপর, আর সুদের পার্সেন্টটা হবে শুধুমাত্র ওই যে রিজার্ভ, কমিশন দুইটা বাদ দেওয়ার পরে নেট যত টাকা থাকে ওইটার উপর আমাকে ইন্টারেস্ট মানে সুদের হার গুণ করতে হবে। আমরা জাস্ট আমাদের যে তিনটা রিজার্ভ, ফ্যাক্টরিং, কমিশন, ইন্টারেস্ট মাইনাস করেছি এবং আমাদের আলটিমেটলি কত টাকা অ্যাডভান্স আমরা পাবো, নেট পিরিয়ডিক অ্যাডভান্স, ওইটা আমরা বের করেছি। এখানে কয়েকটা ব্যাপার আপনারা মিস্টেক করবেন, সেটা হচ্ছে যে ফ্যাক্টরিং কমিশন আগে মাইনাস করবো নাকি ইন্টারেস্ট। সবসময় মনে রাখবেন কমিশনটা আগে মাইনাস করবেন, তারপর ইন্টারেস্ট। অ্যান্ড কমিশন এর পার্সেন্ট কিসের ওপর, মোট দেনাদারের ওপর, এবং ইন্টারেস্ট কিসের ওপর, ওই রিজার্ভ এন্ড কমিশন বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে ওই টাকাটার উপর পার্সেন্ট করতে হবে। সিম্পল। আমরা এখানে নেট পিরিয়ডিক অ্যাডভান্সের পরিমাণ কত বের করলাম, 1,81,210 টাকা। সিম্পল। তারপরে আমাদের যে 6 নম্বর রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট, এনপিসি। আমি আপনাদেরকে বলবো যে এই যে 5 নম্বর এবং 6 নম্বর যে রিকোয়ারমেন্ট, এই দুইটা হচ্ছে এই অঙ্কের নিয়ারলি সবকিছু। 5 নম্বর রিকোয়ারমেন্ট এবং 6 নম্বর রিকোয়ারমেন্ট, এই দুইটা হচ্ছে সবকিছু। যে এই দুইটা যত ভালো বুঝবে তার জন্য অঙ্কটা ততই সহজ হয়ে যাবে। আমরা নেট পিরিয়ডিক অ্যাডভান্স নিয়ে আলোচনা করেছি, এখন আলোচনা করব নেট পিরিয়ডিক কস্ট, এনপিসি নিয়ে। আরেকটা কথা আমি এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে, আচ্ছা এটা পরে আলোচনা করি। নেট পিরিয়ডিক কস্ট, দেখেন আমি যদি ফ্যাক্টরিং করি তাহলে আমার দুইটা খরচ হবে, একটা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট। আমি কমিশন কত দিব, 4,800, আর ইন্টারেস্ট কত দিব, 5,990। তাহলে আমার মোট কত টাকা খরচ বৃদ্ধি পাচ্ছে, 10,790 টাকা। যদি আমি ফ্যাক্টরিং না করাইতাম আমার কিন্তু কোনো কমিশন দিতে হইতো না, আমাকে কোনো সুদ দিতে হইতো না। যেহেতু ফ্যাক্টরিং করাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে এই দুইটা খরচ করতে হচ্ছে। তাহলে আমার খরচ কত বৃদ্ধি পাচ্ছে, 10,790 টাকা। এখন আমার ফ্যাক্টরিং করানোর কারণে আমার দুইটা খরচ কিন্তু সেভও হচ্ছে। একটা খরচ কি, ব্যাড ডেট এক্সপেন্স, এটা কিন্তু আমার বেঁচে যাচ্ছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও কিন্তু আমার বেঁচে যাচ্ছে। এখন এই যে ব্যাড ডেট এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটা কিসের উপর করতে হবে পার্সেন্ট, সবসময় আমার এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল মানে এ এ আর, মানে যেই পরিমাণ দেনাদার আমরা ফ্যাক্টরিং করাচ্ছি ওই পরিমাণ দেনাদারের উপর। কত, 2%, 1%। বলেছিল 2% ব্যাড ডেট এক্সপেন্স বেঁচে যাবে, 1% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বেঁচে যাবে। তো আমার কত টাকা সেভ হচ্ছে, 4,800 আর 2,400, মোট 7,200। আমার খরচ বৃদ্ধি পাচ্ছে কত, 10,790, আর খরচ সেভ হচ্ছে কত, 7,200। আলটিমেটলি আমার খরচ কত হচ্ছে, 3,590 টাকা। এটাই হচ্ছে আমার নেট পিরিয়ডিক কস্ট। যদি কেউ এই নেট পিরিয়ডিক অ্যাডভান্স এন্ড নেট পিরিয়ডিক কস্ট এই দুইটা ভালো মতো বুঝতে পারেন, তার জন্য এই অধ্যায়ের অঙ্কগুলো একদম সিম্পল হয়ে যাবে। একদম একদম সিম্পল। তো আপনারা কমেন্টে জানান এই দুইটা রিকোয়ারমেন্ট নিয়ে কার কি সমস্যা আছে, নেট পিরিয়ডিক অ্যাডভান্স এন্ড নেট পিরিয়ডিক কস্ট। আর এখানে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে লিপিকা, আপনার যেমন এক্সাম না, গতকালকে আমার এমবিএ রুটিন দিছে, এন্ড আমারও আগামী মাসে 15 তারিখ থেকে এক্সাম। তো বিশ্বাস করেন আপনারা এই যে ক্লাস করাচ্ছেন আমি একটা পাবো না এখান থেকে। আপনারা মনে করেন যে আপনারা ক্লাস দেখে আমার মনে খুব উপকার করে দেন আপনারা আমাকে, যে আরে ভাই আপনার ক্লাস দেখতেছি আপনার অনেক উপকার হচ্ছে। আপনারা হয়তো অনেকে এমনটা ভাবেন, এখানে আপনার ক্লাস করলে আমার কোনো উপকার নাই ভাই। জাস্ট আপনাদের সাথে কিছু পোলাপান আছে যেগুলো ব্যাপারে আমার ভালো লাগে, মন চায় তাদের জন্য আমি কিছু করি। আমি যখন ফার্স্ট টাইম ভিডিও বানাই তখন একটা ছেলে কমেন্ট করছিল বা আমাকে মেসেজ করছিল যে ভাই আমার বাসা থেকে কোচিং ক্লাসটা অনেক দূরে, কোচিং ক্লাসটা অনেক দূরে, আমার 70-80 টাকা যাতায়াত খরচ হয়। ভাই আমি যাতায়াত খরচ দিয়া কোচিং খরচ দেওয়ার আমার সামর্থ্য থাকে না। বাসায় এত টাকা কামাই করি না যে আমার এই খরচগুলো করতে পারবো। ভাই আমি পড়াশোনা করতে পারি না ভাই, টাকার অভাবে সে পড়াশোনা করতে পারে না।
আমার শুরুর দিকে এই একটা কথা নিয়ে আজকে আমি এই পর্যন্ত আসছি যে ওই পোলাটা পড়ার মতো টাকা ছিল না, যে যাতায়াত খরচ যে সে দিবে ওইটাই দেওয়ার সামর্থ্য ছিল না, কোচিং ফি তো দিবে পরে। ওইরকম অনেক পোলাপান এখানে আছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে, জাস্ট ওই সব পোলাপানের জন্য আমার ক্লাসগুলো এখানে দেই। আর আমি আমার এক্সাম আমি সারাদিন আজকে পড়তে পারি নাই, আমি 9:30 থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের না, আপনাদের এমন অনেক অন্যকে আমার কাছে পার্সোনালি পড়ে, আপনাদের এই গ্রুপ ফোর্থ ইয়ারের তাদেরকে ক্লাস নিলাম, দেন আবার ক্লাস নিলাম, দেন আবার ননস্টপ আমি এখানে ক্লাস নিচ্ছি। এগুলো আপনাদের বোঝার বাইরে, বুঝছেন? এগুলো আপনাদের বোঝার বাইরে। হাফিজুর রহমান, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এক্সাম আমারও আছে, তা কি হয়েছে? বুঝি নাই তো ভাই এই কথাটা। ইন্টারেস্টের পরিমাণটা অলওয়েজ পার্সেন্টে থাকে। একটা কথা খেয়াল করবে, ইন্টারেস্টের পরিমাণটা কি হয়, অলওয়েজ পার্সেন্টে দেওয়া থাকে। তবে ব্যাড ডেপ্ট এক্সপেন্সের পরিমাণ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পরিমাণ, এইটা ভাই মাঝে মধ্যে ডিরেক্ট টাকার পরিমাণ দেওয়া থাকে। আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন এক্সাম দিতে যাই ফোর্থ ইয়ারের, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে না, দেখেন এখানে কত বেড়েছে, 2400। তো নর্মালি এই পরিমাণ টাকাই দেওয়া থাকে, 1500 1600 দেওয়া থাকে। কিন্তু আমার এক্সামে 16 লক্ষ দেওয়া ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত দেওয়া ছিল, 16 লক্ষ। দেনাদার হচ্ছে 2 লক্ষ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত, 16 লক্ষ। মানে ভুল করে 1600 জায়গায় তারা 16 লক্ষ দিয়ে রাখছে। জাস্ট এই একটা ছোট্ট ভুলের কারণে আমি অঙ্কটা দিতে পারি নাই। তো ভাই, আমি যে মিস্টেকটা, মানে আমার মিস্টেক না, প্রশ্নের মিস্টেক ছিল যে 1600 তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লেখার কথা ছিল, তারা 16 লাখ লিখে রাখছে। দ্যাটস ওয়াই আমি অঙ্কটা পারি নাই দিতে। আমি না দেখেন, ইন্টারেস্ট 16% দেওয়া আছে, কেন আমরা এখানে 3.5%, 3.20 ধরলাম? দেখেন, আমার দেনাদার কিন্তু সারা বছর ছিল না। এই দেনাদারের পরিমাণ কিন্তু একটা নির্দিষ্ট রেট টাইম পর্যন্ত ছিল। ওই যে দেখেন, আমার এআরটিও 5 টাইমস, দেনাদার কিন্তু একটানা সারা বছর ছিল না। দেনাদার কিন্তু একটানা সারা বছর ছিল না, দেনাদার কিন্তু ভেঙে ভেঙে ছিল। তো সে কিন্তু ওই যে ফ্যাক্টর কিন্তু আমার সারা বছরের দেনাদারটা নিচ্ছে না। যদি সারা বছরের দেনাদার নিত, তাহলে কিন্তু আমরা 16% দিয়েই কাজটা করতাম। কিন্তু ভাই, এখানে দেনাদার কিন্তু আমার সারা বছরের দেনাদার নিচ্ছে না, সে আমার একটা নির্দিষ্ট পিরিয়ডের দেনাদার নিচ্ছে। তো আমাদের একটা নির্দিষ্ট পিরিয়ডে আমার কতটুকু সুদ আসে, 3.20%। 3.20%, দ্যাটস ওয়াই কিন্তু আমরা সুদ কিন্তু ওই সময়ের জন্যই ধরবো। এনপিএ, এনপিএ মানে হচ্ছে নেট পিরিয়ডিক অ্যাডভান্স। দেখেন, 2,40,000 টাকা আমি দেনাদার, আমার দেনাদার 2,40,000, কিন্তু সে আমাকে 2,40,000 টাকা দিবে না, সে আমাকে দিবে 20% কম। 20% কম দিলে কত টাকা কম দিবে, 48,000 টাকা। 1,92,000 টাকা পাওয়ার কথা, সে আমাকে এটাও দিবে না। সে কি খাবে, কমিশন খাবে। ঠিক আছে, কমিশন খাইলো, সে আমাকে এটাও দিবে না। সেবার আমার কাছে কি নিবে, 3.20% ইন্টারেস্টও নিবে। তারপরে আলটিমেটলি আমি কত টাকা পেলাম, 1,81,210 টাকা।
আমি ভালো মতো বলতে চাই যে এই যে নেট পিরিয়ডিক অ্যাডভান্স অ্যান্ড নেট পিরিয়ডিক কস্ট, এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, প্লিজ এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই দুইটা নিয়ে আমরা সব মানে বেশিরভাগ সময়টা দিব, যাতে আমরা অ্যান্সারটা ডিপেন্ড করে এই দুইটা ওয়ার্কিং এর উপর। এই দুইটা ওয়ার্কিং যে যত ভালো মতো করবে তার জন্য অঙ্কটা তত সহজ হবে। তো যত প্রশ্ন আছে আপনারা এইখানে করেন। আহ, আপনারা যদি 16 লাখ দেওয়া থাকে, আমার ফ্রেন্ড যা করছে ওটা করবেন, 16 লাখ দিয়ে অঙ্ক করে দিয়ে আসছে। 16 লাখ দিয়ে অঙ্ক করে দিয়ে আসছে। অ্যান্ড এ আনাহিতা, আমি এটা নিয়ে একটু পরে বলবো, কতটা রিকোয়ারমেন্ট থাকে এটা নিয়ে আমি একটু পরে বলবো, এটা আমি শেষে বলবো। ওকে গাইস, যেহেতু আপাতত এই দুইটা রিকোয়ারমেন্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন নিয়ে আমরা সামনে মুভ করি। 7 নম্বর রিকোয়ারমেন্টটা কি? পিরিয়ডিক পার্সেন্টেজ রেট। পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, এটা খুব গুরুত্বপূর্ণ। পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, এই রিকোয়ারমেন্টটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট নট টু মাচ। এটা সিম্পল একটা সূত্র আছে ভাই পিরিয়ডিক পার্সেন্টেজ রেটের, সেটা হচ্ছে এনপিসি ডিভাইডেড এনপিএ ইন্টু 100। এনপিসি ডিভাইডেড এনপিএ ইন্টু 100, পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, এর সূত্রটা হচ্ছে এনপিসি ডিভাইডেড এনপিএ ইন্টু 100। এখানে জাস্ট এখানে মানগুলো বসাইছে এবং ক্যালকুলেট করে পিপিআর মানে পিরিয়ডিক পার্সেন্টেজ রেটের পরিমাণটা বের করেছে। এরপরে দেখেন 8 নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যানুয়াল কস্ট। 8 নম্বর রিকোয়ারমেন্টটা কি? অ্যানুয়াল কস্ট। অ্যানুয়াল কস্ট মানে হচ্ছে সারা বছরের খরচ। এই যে আমাদের এনপিসি নেট পিরিয়ডিক কস্ট, এটা কি সারা বছরের খরচ ছিল? না ভাই, এটা ছিল হচ্ছে যতদিন আমার ফ্যাক্টর হচ্ছে, যত দিনের জন্য আমি দেনাদারটা বন্ধক রাখছি তত দিনের জন্য ৩,৫৯০ টাকা। এখন সারা বছরের খরচ চিন্তা করতে গেলে ওই যে দেনাদার কতবার টার্ন ওভার করে, 5 বার টার্ন ওভার করে, একবারে খরচ হয় কত? ৩,৫৯০। আর যদি 5 বার টার্ন ওভার করে মানে সারা বছরে কতবার টার্ন ওভার করে? 5 বার। তাহলে আমাদের খরচটা কত আসে? ১৭,৯৫০ টাকা। ১৭,৯৫০ টাকা। এরপরে 7 নম্বর আর 8 নম্বর রিকোয়ারমেন্টের পরে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা রিকোয়ারমেন্ট 9 আর 10। 9 এবং 10। একটু আগে আনাহিতা যে প্রশ্নটা করলেন যে রিকোয়ারমেন্ট কি 10টা থাকে কিনা, না বোন 10টা থাকবে না, রিকোয়ারমেন্ট থাকবে দুইটা। এই 9 আর 10, এই দুইটা রিকোয়ারমেন্ট থাকে মোস্ট অফ দ্য টাইম। 9 আর 10 জাস্ট এই দুইটা রিকোয়ারমেন্ট থাকে, বাকিগুলি রিকোয়ারমেন্টে থাকে না। বাকিগুলি আমাদেরকে ওয়ার্কিং করতে হয়। কথাটা খেয়াল করেন যে বাকিগুলি কিন্তু ভাই রিকোয়ারমেন্টে থাকে না, বাকিগুলি থাকে কোথায়? ওয়ার্কিং এর মধ্যে। এই 9 আর 10টাই হচ্ছে আমাদের মূল রিকোয়ারমেন্ট। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর এবং অ্যানুয়াল ইফেক্টিভ রেট ইএআর, এই দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। এখন এই দুইটা করার জন্য আমাদেরকে বাকি ওয়ার্কিং গুলো করতে হয়েছে। চলুন 9 আর 10 নম্বর রিকোয়ারমেন্ট নিয়ে একটু দেখা যাক। এই যে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট মানে এপিআর, এটার রিকোয়ারমেন্টটা খুব সিম্পল। এনপিসি অ্যানুয়াল কস্ট, বাৎসরিক খরচ কত? ১৭,৯৫০। আর এনপিএ অ্যানুয়াল কস্ট ডিভাইডেড এনপিএ ইন্টু 100। সিম্পল সূত্র, এখানে বুঝার কিছুই নেই, জাস্ট সিম্পল সূত্র অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। একটু আগে খেয়াল করে দেখবেন আমরা বের করেছিলাম পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, যে আমাদের যে পিরিয়ডটা, যেই পিরিয়ডের জন্য ফ্যাক্টর করাচ্ছি ওই সময়ের খরচটা আমরা বের করেছিলাম। এখন আমরা কি বের করছি? অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, যে সারা বছরের অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা কত। অ্যানুয়াল কস্ট ডিভাইডেড নেট পিরিয়ডিক অ্যাডভান্স ইন্টু 100। এই যে এপিআর, এই রিকোয়ারমেন্টটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু থাকে এক্সামের মধ্যে। এখানে জাস্ট সূত্র অ্যানুয়াল কস্ট ডিভাইডেড এনপিএ ইন্টু 100। এরপর আমি যদি বলি যে আমাদের ইএআর, ওইখানে দেখবেন এপিআর এর আরেকটা সূত্র দিচ্ছে যে পিপিআর পিরিয়ডিক পার্সেন্টেজ রেট ইন্টু এআরটিও, এই সূত্রের মাধ্যমে বের করা যায়। এটা খুব সিম্পল, জাস্ট একাধিক সূত্র থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে যে ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট,
ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা সূত্রটা দেখেন 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এই যে এন, এই এন এর যে মানটা কই থেকে আসবে? মনে আছে আমরা এ আর টি ও বের করেছিলাম, এ আর টি ও, এই যে 5, এটাই হচ্ছে আমাদের এন এর মান, এটাই হচ্ছে কি আমাদের এন এর ভ্যালুটা। আর যে আর এর মানটা কি হবে? আর হচ্ছে এই যে এনপিসি ডিভাইডেড এনপিএ, জাস্ট ক্যালকুলেট করব এবং আমাদের আর এবং এন এর মানটা বের করব। এখানে সূত্রের মধ্যে মানগুলো বসাবো এবং আমাদের ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আমরা বের করব। এখানে জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুইটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এপিআর এবং ইএআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এবং ইফেক্টিভ অ্যানুয়াল রেট। দুইটা সূত্রের জন্য দেখেন আমাদের কি দরকার হয়েছে, এনপিএ, তারপরে অ্যানুয়াল কস্ট, তারপরে এনপিসি, এইসব দরকার হয়েছে। এখন এইগুলো বের করার জন্য দেখেন উপরের বাকি ওয়ার্কিং গুলো করতে হয়েছে, নেট পিরিয়ডিক কস্ট, নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করার জন্য আবার কি দরকার হয়েছে, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, এআরটিও, মানে একটা আরেকটার সাথে রিলেটেড। আর হ্যাঁ, এখানে নাজমুল আমাদেরকে ওয়ার্কিং গুলো করে দেখাতে হবে, ওয়ার্কিং গুলো অলওয়েজ আমাদেরকে করে দেখাতে হবে। জাহিদ আমার ভাই, আপনি কি প্রশ্ন করেছিলেন ভাই? আমি তো আসলে খেয়াল করি নাই ভাই, ক্লাসের মধ্যে আসলে অনেক কিছু খেয়াল করা হয় না। আপনি প্রশ্নটা একটু আবার করেন ভাই। কারো কোনো প্রশ্ন থাকলে আবার করেন, আমি আসলে অনেক কিছু খেয়াল করতে পারি না, প্রশ্ন যদি অনেকে করেনও ভাই আমার খেয়াল থাকে না অনেক কিছু। এখানে আমাদের রিকোয়ারমেন্ট নিয়ে আর কার কি প্রশ্ন আছে? সবগুলো রিকোয়ারমেন্ট নিয়ে কার কি প্রশ্ন আছে? আমরা লাস্ট জাস্ট কয়েক মিনিট থাকবো এখানে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি এআরটিও দিয়ে ভাগ হবে? না ভাই, না ভাই, না ভাই, না। দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বের হবে কিভাবে? আমার মোট দেনাদারের পরিমাণ কত? 2,40,000, মানে পিরিয়ডিক দেনাদার যেটা, এটার উপর 1% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা আমার সেভ হবে, এই 2,40,000 উপর 1% করলে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা পাই 2,400 টাকা। এখানে আমাদের রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আর কারো কোনো প্রশ্ন? রিকোয়ারমেন্ট গুলো নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে 9 and 10, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্কিং সেটা হচ্ছে 5 and 6, 5, 6, 9, 10, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, 5, 6, 9, 10। 4,800 ব্যাড ডেপস। আমার যে দেনাদার, ওই দেনাদার যদি আমি কালেক্ট করতে যেতাম তাহলে আমার কিছু ব্যাড ডেপস হইতো, যেহেতু আমি ফ্যাক্টর করাচ্ছি অন্যজনকে দিয়ে কালেক্ট করাবো, সুতরাং আমার এই ব্যাড ডেপসটা হবে না। কত পার্সেন্ট ব্যাড ডেপস হইতো? 2%। তো এই আমার মোট যে দেনাদার, পিরিয়ডিক যে দেনাদার 2,40,000 টাকা, এটার উপর 2% করবো এবং আমাদের যে ব্যাড ডেপ্টের টাকাটা ওইটা আমরা পেয়ে যাবো। জাহিদ আমার ভাই, অন্য কোনো কস্ট আমি সাধারণত দেখি নাই ভাই, জাস্ট এই কমিশনটা আর ইন্টারেস্ট, এই দুইটাই থাকে, আমি অন্য কোনো ম্যাথ দেখি নাই। জাস্ট এই দুইটাই খরচ থাকে, ফ্যাক্টরিং কমিশনটা থাকে আর ইন্টারেস্টটা থাকে। সজীব আমার ভাই, আসলে সিরিয়াল মেনটেন কি, দেখবেন আপনি একটা ছাড়া আরেকটা করতে পারবেন না। আপনি এই যে 6 নম্বর ওয়ার্কিং, 6 নম্বরের আগে কিন্তু আপনি 5 নম্বরটা করতেই হবে। 5 নম্বর না করে কিন্তু আপনি 6 নম্বরটা করতে পারবেন না। তো অবভিয়াসলি আগে আপনাকে 5 নম্বরটা করতে হবে। এখন 5 নম্বর আগে আবার আপনার এই পিআইআর, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট যদি বের না করেন, তাহলে এই যে ইন্টারেস্ট, এটা কই থেকে পাবেন? তো এই ওয়ার্কিংটা আবার এটার আগে করতে হবে। দেখবেন অটোমেটিক্যালি এক একটার সাথে একটা সিরিয়াল মেনটেন করে। আবার দেখেন এটার জন্য পিআইআর, পিরিয়ডিক ইন্টারেস্ট রেটের জন্য কি দরকার? এআরটিও। তো এটার আগে কি বের করতে হবে? এআরটিও বের করতে হবে। তো মানে একটা আরেকটার সাথে রিলেটেড।
আর রিকোয়ারমেন্টের সাথে সূত্র একদমই চেঞ্জ হবে না, সূত্র অলওয়েজ ফিক্সড। সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্রগুলো অলওয়েজ ফিক্সড, এইগুলো চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, সূত্রগুলো অলওয়েজ ফিক্সড। শামীম আমার ভাই, আসলে ভাবছিলাম যে আপনাদের ওই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে একটা ক্লাস নিব, বাট রিসেন্টলি আমার এক্সাম রুটিন দিয়ে দিছে, তো এখন আমি চিন্তায় আছি। সারাদিন এখন আমি পড়তে পারি নাই, সকাল থেকে এই যে আজকে কটা বাজে, 1টা বাজে মনে হয়, এখন আমি পড়তে বসতে পারি নাই। তো দেখি যদি আমি সুযোগ পাই তাহলে দিব ইনশাআল্লাহ। প্ল্যান ছিল, বাট সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আমি তো অটো পাস চাই। পড়ালেখা করতে ভালো লাগে না, পড়ালেখা করলে পয়সা পাওয়া যায় না, পড়াইলে পয়সা পাওয়া যায়, দ্যাটস ওয়াই পড়াই, নিজে পড়তে ভালো লাগে না। উলফিয়া আরিজা, হ্যাঁ আমার বোন না ভাই কি কমু, কিছু একটা হবে। হ্যাঁ 10টা পার্কিং সব করতে হবে। হ্যাঁ ডিরেক্ট টাকা বসে যাবে, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের টাকা দেওয়া থাকে তাহলে ডিরেক্ট টাকা বসে যাবে, আর পার্সেন্ট করতে হবে না। এমডি ফয়সাল দেখেন ভাই, যেই অঙ্কে 4 দিয়ে ভাগ করেছে, যেই অঙ্কে 4 দিয়ে ভাগ করেছে দেখবেন ওইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হয়তো সারা বছরের জন্য দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি হবে দেখবেন সারা বছরের জন্য দেওয়া আছে। আর আপনার অঙ্কটা হচ্ছে ওই যে এআরটিও, মানে কি 4, আপনার দেনাদার কি 4 বার আবর্তন হয়, মানে 4 ভাগের 1 ভাগ দেনাদার, তো এই জন্য 4 দিয়ে ভাগ করছে। আমি না রে, এমবিএ পড়াশোনা অনেক কঠিন, একটু উঠো বুঝবানে। ম্যাথের কোনো লজিক থাকে না, এরকম অনেক ম্যাথ আছে যেগুলো কোনো লজিক ছাড়া, একদম ফালতু, পুরা ফালতু। মাঝে মাঝে মন তাই ছিঁড়া ফেলা দেই, একদম ফালতু, মানে কোনো লজিক খুঁজে পাওয়া যায় না, মুখস্থ করে নেই, একদম ঠাড়ায় মুখস্থ করে নেই। জি মোহাম্মদ আসাদ, ক্যাশ এন্ড মার্কেটেবল সিকিউরিটিজ এই চ্যাপ্টারটা আছে। 10 নম্বর রিকোয়ারমেন্ট, আর 10 নম্বর রিকোয়ারমেন্টে তেমন কিছুই নেই, জাস্ট একটা সূত্র, ইফেক্টিভ অ্যানুয়াল রেট 1+r⁻n−1 × 100। এন মানে হচ্ছে এআরটিও, এআরটিও যত এন মানে হচ্ছে তত, আর আর এই আর এর ভ্যালুটা বের করার সূত্র আছে, এনপিসি ডিভাইডেড এনপিএ। মানসুরা, এই তুমি না যাও কোন স্যারের কাছে, সে শিখায় নাই, তার কাছ থেকে শিখবা। একটা মাত্র চ্যাপ্টারের সাবজেক্ট এক মতো পারবো বুঝছো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের টিচার তো, এই একটা চ্যাপ্টার সবচেয়ে বেশি কমন, তো এটা পারবে সে। গাইস গাইস, আজকে ম্যাথ নিয়ে প্রশ্ন, কজ একটা ক্লাস আপনাদের ভাই 10 মার্ক দিবে, যদি এই অঙ্কটা আসে বিশ্বাস করে না, এই একটা ক্লাস আপনাকে 10 মার্ক দিবে। অন্য কোনো চ্যাপ্টার নাই বা অন্য কোনো টপিক নাই যেটাতে ভাই 10 মার্ক আপনি একটা ক্লাসে পাবেন, এখানে একটা ক্লাস আপনার 10 মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। ভাই প্লিজ এই ম্যাথটা নিয়ে প্রশ্ন করেন, আপনাদের অনেক কাজে দিবে, ট্রাস্ট মি, যদি অঙ্কটা আসে খুব সহজ হবে। মোহাম্মদ আসাদ চ্যাপ্টারটা দেওয়া আছে ওয়েবসাইট, আপনি দেখতে পাবেন, আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ, ওইখানে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়ে আলোচনা হয়েছে। সলভেজ ভ্যালু এর ক্যালকুলেশন, আসলে ওখানে কোনো সলভেজ ভ্যালু তো ছিলই না, 1 নম্বর ক্লাসে কোনো সলভেজ ভ্যালু ছিলই তো না, তো আপনি সলভেজ ভ্যালু ক্যালকুলেশন কই থেকে পাইলেন? আমি তো এটাই বুঝলাম না, আমি তো সেকেন্ড ক্লাসও আমি বুঝলাম না, আপনি সলভেজ ভ্যালু যে জিজ্ঞাসা করলেন, আর প্রথম যে অঙ্কটা ছিল এখানে সলভেজ ভ্যালু ছিলই না, যেহেতু সলভেজ ভ্যালু ছিলই না তো সলভেজ ভ্যালু ক্যালকুলেশনটা কই থেকে আসবে, আমি তো এটাই বুঝতেছি না। গাইজ এই ম্যাথ নিয়ে কার কোনো প্রশ্ন, আমরা লিভ নিব ক্লাস থেকে, এমনি তো অনেকের সমস্যা হয় লেট করে, আমার সমস্যা হয় না, ক্লাস আমি নিতেছি আমার সমস্যা হয় না, সে ক্লাস করতেছে তার সমস্যা হয়, কি কইয়াম আবেগে। মানসুরা, তাড়াতাড়ি ওই কোচিং ফি তাড়াতাড়ি আমারে দিবা, বিকাশ করো তাড়াতাড়ি, ওই টিচারের কোচিং ফি আমি পাও না।
গাইজ গাইজ গাইজ, কোনো প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করেন, অনেক বেশি কাজে দিবে এই চ্যাপ্টারটা। আমি চাই না যে এই চ্যাপ্টার আপনাদের বা এই টপিকটার উপরে কোনো প্রশ্ন থাকুক। এই টপিকটা কমপ্লিট করেন ভাই, প্লিজ এই টপিকটা কমপ্লিট করেন, কজ এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা যারা জিজ্ঞাসা করছেন যে এই চ্যাপ্টারটা কোন অধ্যায়ের, তাদেরকে আমি বলবো যে আপনারা পুরো বইটা খুঁজবেন, পুরো বইটা খুঁজবেন, আপনাদের একটা কাজ দিলাম, পুরো বইটা খুঁজে খুঁজে বের করবেন কোন অধ্যায়ের মধ্যে এই চ্যাপ্টারটা আছে, এই টপিকটা আছে। মিয়া পড়ালেখা তো করেন না, একটু বইটি উল্টে দেখেন, কাজে দিব মিয়া। বই উল্টা পাল্টা দেখলে আপনার ক্ষতি হইব না, লাভই হইব। হাফিজ 70 নাম্বার 70 নাম্বারের জন্য ক্লাস দিয়ে রাখছি তো, 70 টাকা খরচ করলে ক্লাসগুলি পেয়ে যাবেন। সাইদ অ্যানুয়াল ইনস্টলমেন্টে এসবি ছিল, সলভেজ ভ্যালু ছিল অ্যানুয়াল ইনস্টলমেন্টে? না তো, কিছু একটা হয়তো মিস্টেক করতেছেন আপনি, হয়তো আমিও বুঝতে পারতেছি না প্রশ্নটা। ইসরাত ইভা, হোয়াট হ্যাপেন্ড? গাইস, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, চলে যাব, জাস্ট 2 মিনিট থাকবো, দেন আপনাদের সমস্যার সমাধান হলে যে আর কারো কোনো প্রশ্ন নাই। এন্ড যদি এই ম্যাথটা আসছে আর আপনারা কেউ বলেন যে পারেন নাই, তো আল্লাহর কাছে ঠেকা থাকবেন ভাই। যদি হুবহু সেম টপিক গুলো এক্সামে আসে আর আপনারা দিয়ে আসতে না পারেন, ভাই আল্লাহর কাছে ঠেকা থাকবেন ভাই। অনেক কষ্ট করে ক্লাসটা নিছি, রাত জায়গা, নিজের পড়া বাদ দিয়ে 1 ঘন্টা আমি নিজে পড়লে কামে দিত। যদি অঙ্কটা না পারেন ভাই, বিশ্বাস করেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন ভাই। কিয়ামতের দিন আমি এই টাইমটা আপনার কাছে নিয়ে নিবো। আচ্ছা, এখানে যদি শুধুমাত্র কমিশন আর ইন্টারেস্ট দেওয়া থাকে তাহলে জাস্ট ওই খরচগুলো যোগ করবেন, তাহলে তো আপনার কোনো সেভিংস নেই। আমরা কিন্তু সেভিংস গুলো মাইনাস করছিলাম, তাই না? তো আপনি সেভিংস গুলো মাইনাস করবেন না, সিম্পল। ওইটা এসবি ছিল না, পিভি ছিল মিয়া, ভুল করেন মিয়া আপনি। এসবি না, পিভি ছিল। রিজার্ভ, রিজার্ভ মানে কি জানেন? 1 লক্ষ টাকা আমার দেনাদার, কিন্তু সে 1 লক্ষ টাকা দিতে চায় না, কিছু টাকা সে হাতে রাখতে চায়, 20,000 টাকা কম দিতে চায় আমাকে। ইসরাত, এই চ্যাপ্টারে আরো রুলস আছে, ওইগুলো আপনারা পারবেন, টুকটাক সূত্র তো ওইগুলো আপনারা পারবেন। জাস্ট কঠিন টপিক ছিল এইটা, আর এটা 10 মার্কের জন্য চলে আসে। তো এটা নিয়ে আলোচনা করলাম, বাকিগুলো আপনারা পারবেন। আব্দুল রাজ্জাক, পারলে কি করবেন মানে? ক্লাসও আমি করামু, আপনার আবার গিফটও আমি দিব, সব সবে আমি করবো না ভাই, মানে সব আমি করবো। তা আপনি কি করবেন? ওকে, যেহেতু আপাতত আর কারো কোনো প্রশ্ন নেই, আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করি। ইনশাল্লাহ আপনাদের সাথে যদি কোনো সুযোগ হয়, আরেকটা ক্লাস আমরা নিব আপনাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর উপর, সাবলিজ এর একটা ক্লাস নেব। এখন না, আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং যখন এক্সাম হবে না, তার আগে সাবলিজের উপর একটা এক্সাম নিব, মানে ক্লাস নিব আর কি। যদি আমার সুযোগ থাকে, একটু ব্যস্ততার মধ্যে, বললাম না আমার এক্সাম রুটিন দিছে, থাকি একটু ব্যস্ততার মধ্যে। তো আপনাদের এক্সামের আগে আমি সাবলিজের উপর একটা এক্সাম নিব, ক্লাস নিব। আর যদি সুযোগ থাকে দেখি কালকে পরশু আরেকটা ক্লাস নিতে পারি কিনা। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।